ও আচ্ছা, তাহলে কাল সকাল ৯টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে কাল থানায় যাব। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি, হঠাৎ অনু আমাকে দেখে গাড়ি ব্রেক করে গাড়ি হতে নামলো। আরে আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না যে। এমনি যায় না। এমনি মানে কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজে যাব। এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ও চলো তাহলে, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। না, তুমি বাসায় যাও বলেই আমি চলে আসলাম। অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল। পরের দিন আপুকে থানায় এগিয়ে দিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, সেরে এপাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। অপু সহ ওর বন্ধুরা বের হয়ে আসলো। আমি ওদের দিকে যেতেই অপু আমাকে মারতে ধেয়ে আসলো। ঘুষি মারবে বলে হাত তুলেছে, অমনি আমি 2 হাত জোর করায় ওর হাতটা নামিয়ে নিল। ভাই, প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি। তোমার সাথে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? ভাই, আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যে সব করেছি তা কিন্তু সত্যি নয়। মানেটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চড় মারতেই মিতুর ভাই আমাকে বলেছিল এইসব মিতুর ভাইয়ের খেলা, তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলেই উনি এসব করেছেন। মিতুই তোমাকে সত্যিই ভালোবাসে। ধর, ওর ভালোবাসা এতদিন জেলে আছি, একটাবারও খোঁজ নিয়ে দেখিনি। ওই শালের জন্যই আজ আবার জেল খাটা লাগলো। আর ওকে কে ভালোবেসে আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নিব, কিন্তু শালি এখন পাল্টি মেরে দিয়েছে। না ভাই, মিতু ও এখনো ভালোবাসে তোমায়। ওর ভালোবাসা বার করব। ভাই, এখন আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মিতু আর ওর মিতুর ভাইয়ের সাথে। 2 ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে আসি এখন ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম, একটু পর আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্লক লিস্টে দিয়ে দিলাম। আপু ফোন করেছিল ভাই। সিম অফিস থেকে আপু? ও, আমি মনে মনে বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো। লাবণ্য, তুমি এটা কি করছো? আপুর কেসটি তুমি লাবণ্য। ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এইবার তুই বুঝবি। অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বার করে দিবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কতটা কষ্টের হয়। আর মিতু, তুই আমার জীবন নিয়ে খেলেছিস, আমার আপুর সংসারটা নাটক করে ভেঙেছিস। না, এবার দেখ তোর সাথেও কি হয়, তুই বুঝবি। শুধু সময়ের অপেক্ষা। একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজে না গিয়ে বাসায় এসে পড়েছি। আপু কলেজে যেতে ভালো লাগছিল না, তাই কলেজে না যেয়ে থানা থেকে বাসায় চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজে যাস। আর আব্বু বলেছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না, আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বসে থাকবো, অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না করে সেরে ফেললো। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাকে অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আপু বলল, ভাই, আমরা আমাদের ভাগ্যটা লিখবো বলে যে কাজটা শুরু করেছি, হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে। এবার আমাদের সেই অসমাপ্ত কাজটিকে সমাপ্ত করতে হবে। কাল থেকে আব্বু ও আমি একেবারে ভালো মতো কাজে লেগে পড়ব। আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আপু। আর শোন, আর একটা কথা, এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই, যতই বাধায় আসুক না কেন, আমরা পিছপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন আবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়ের সব কথাগুলো মুখ বুজে সহ্য করেছে, শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য। গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি, আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে। ভাঙতে হবে মিতু ও ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা আপুই দিবে। আমি শুধু আপুকে নিয়মিত উস্কানিটা মেরেই যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া করে আপু আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ প্রাণবোধনমূলক কথা বলছে। ও যেন চাইছে সব কর্মীরা কাজ করার জন্য একবারে জেগে উঠুক, সবাই সবার সর্বত্রটা দিক।
একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজে যেতে বললেন। আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ বুঝলাম পেছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতেই দেখি অপু। কি আবির কলেজে যাচ্ছিস নাকি? কলেজে যাচ্ছি। তা অনেকদিন পর কলেজে যাচ্ছিস যে? আয় উঠ পিছনে, আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পেছনে উঠতে যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার ওপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পেছনে উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান বলছে, ওর সাথে আমাকেও গান গাইতে বলছে, কিন্তু আমি না গিয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক, ভালোই হবে, তাহলে মিতুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে। কলেজে পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতেই অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতেই 2 তলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে আছে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই উপরে চোখ যেতে দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে। আমরা 2 তলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল, তুমি এত নিচু হয়ে গিয়েছো যে আমার বিয়ে হয়ে এই এতিম ছোট লোকের বাচ্চার সাথে কলেজে আসলে, আবার একসাথে ক্লাসে যাচ্ছ। অপু থাক, আমি বাইরে বলেই পাশ কেটে চলে যেতেই অপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা না শুনে চলে গেলাম ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুইজন 2 জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু ও মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলেই মিতুকে আমি একটু তেল আগুনে জ্বালাবো। অনু এসে আমার পাশে বসলো। আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম। বসে এই গল্প শুরু করে দিলাম। কেউ বলবে না আমরা ফ্রেন্ড, এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেলে বেগুনে জ্বলে উঠছে। একটু পরও অপুর কাছে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো। যাক, তাহলে থিওরিটা কাজে লেগেছে। মনে মনে আমার কিছুটা হাসি পেল। মিতু, তুই খাল কেটে কুমির ডেকে আনতে চাচ্ছিস, আর আমিও তোকে সেই কাজ করতে উৎসাহ দেব। স্যার আসলো এবং ক্লাস শুরু করে দিল। ক্লাস শেষে বাসায় আসবো বলেই অনুর সাথে কলেজ মাঠে গিয়ে হেঁটে আসছি। অনু বলল আমায় বাসা অবধি এগিয়ে দিবে। অনু গাড়ি আনতে গেলে আমি দাঁড়িয়ে থাকলাম। অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে উঠে বাসায় আসছি আর দুজন গল্প করছি। জানালা দিয়ে টাকা দিয়ে দেখি মিতু অপুর বাইকের পেছনে বসে আছে। অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, তুই একাই পারিস নাকি দেখাতে, এই দেখ আমিও পারি। ওরা চলে গেল। অনুও আমায় বাসা অবধি এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে দেখি আপু ও আব্বু বাসায় ফিরে নাই। দুপুরে খাবারটা খেয়ে আপু ও আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে। গিয়ে দেখি আপু আর আব্বু আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনো খাওয়া দাওয়ার কোনো খোঁজখবর নেই, অথচ এভাবে কাজ করলেই যাচ্ছে। আব্বু আপুকে ডেকে খেতে নিয়ে বললাম, আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম বেশ কাজ করেছে সবাই। আপু আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সহ আবার 3 জন মিলেই কাজে নেমে গেলাম। কাজ শেষ করে সবাই বাসায় ফিরলাম। আজ আপু আব্বুর অনেক ক্লান্ত, তাই আজকের রান্নাটা আমি সেরে ফেললাম। রাতে খেতে বসলে আপু বলল, এভাবে যদি প্রতিদিন কাজ করা হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট ওয়ার্কশপটা বৃহদায়ন এর রূপ দিতে। আব্বু বলল, ঠিকই বলেছিস লাবণ্য, আমরা এভাবে প্রতিদিন নিজেদের সর্বত্রটা দিয়েই কাজ করব। তাহলে একদিন না একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেই। 1 সপ্তাহ পার হয়ে গেল। আপু হিসাব করে জানালো আমাদের 1 সপ্তাহ কাজের ফলে আমরা আরও 5টি সেলাই মেশিন যোগ করতে পারবো। আমি কিছুটা অবাক হলাম বটে, তবে ও ছোট সাফল্যের হাত ধরে যে একদিন আমরা আমাদের ভাগ্যটা লিখে ফেলবো তার কোনো সন্দেহ নেই। রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে। আমি একসময় যার পিছনে ছুটেছি সে আমাকে ছেড়ে ফেলে দিয়েছে। আজ অনুও আমার পিছনে ছুটছে। অনুকে দেখলে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না। ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মিতুর উল্টো। মিতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনু আবার আমার বন্ধুত্বের হাতটি ছেড়ে দিয়ে চলে যাবে না তো? তাহলে কি অনুকে আমি আপন করেই নেব? আমি কি ও যা বলতে চাই তা বলে দেব ওকে? না, এখন বলা যাবে না। এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে, আবার অনুর বাবাও কোনো মতোই হয়তো আমাকে মেনে নেবে না। সো আগে অনুর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করি, তারপর না হয় সব ভেবে দেখব। এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি। এদিকে তো মিতু আবার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে যে আমি মিতুর বিয়েটা দেখব আর আমাদের এই অবস্থাটাও পরিবর্তন হবে। কয়েকটি মাস এভাবেই কেটে গেল। আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে। বাড়ি পাল্টিয়েছি, একটা গাড়িও হয়েছে আমাদের।
আমাদের অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে, তবে এখনও অনেক কিছুই হতে বাকি রয়ে গিয়েছে। আমার ইন্টার প্রথম বর্ষ পরীক্ষার কয়েকদিন পর, তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিং চলে। পরীক্ষা চলে এলো, এক পর্যায়ে পরীক্ষা শেষও হয়ে গেল। শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি। অপু আমাদের ডেকে নিয়ে বলল, আয় সবাই আজকে ঘুরতে যাই। আমি না করলাম। অপু বলল, আচ্ছা আজ তাহলে আবার সবাই কলেজের ওই পুরনো চাওয়ালা দোকানের সামনে যাই, চাও খাওয়া হবে, আবার আড্ডাও দেওয়া হবে। আচ্ছা আমরা আসবো তাহলে বলেই বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার টেবিলে বসলাম। আপু একে একে রান্নাঘর হতে খাবার নিয়ে আসছে। কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতেই আবু আমাকে গিয়ে দেখতে বলল। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে, বয়সটা খুব বেশি না আবার কমও না, মাঝামাঝি হবে। কে আপনি আর কি চাই? উনি মাথাটা নিচু করে বলল, বাবা আমি তোমার। বাবা আমি তোমার সৎ মা। কি বললেন? আপনি আবার বলুন। বাবা আমি তোমার সৎ মা। ও তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করেছিলেন, আর আব্বুকে আমাকে আমার পরিবারকে পথে বসিয়েছিলেন। এখন এই বাসা হতে বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু। বাবা তোমার আব্বুকে একটু ডেকে দাও, ওনার সাথে কিছু কথা বলেই আমি চলে যাব। বাসায় নেই, আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকার নেই, চলে যান বলছি। কি হয়েছে ভাই? বলেই আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভেতরে আসতে বলল। আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম, শুধু রাগে আমার হাত পা কামড়াচ্ছে। একটু পর আব্বু আসলো। আব্বু এসেই তো আমার থেকে ওনাকে দেখে বেশি রেগে গেলেন, কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কি জন্য এসেছে তা জানতে চাইলেন। আমার বাবা হাসপাতালে, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না উনি। বাবা শেষ ইচ্ছে তোমায় দেখার, তোমার কাছে ক্ষমা চাওয়ার। প্লিজ আমার সাথে চলো তুমি। আব্বু কিছুতে রাজি হলেন না। এক পর্যায়ে সৎমা আমাদের সামনে আব্বুর পা জড়িয়ে ধরলেন এবং তিনি বললেন, মেয়ে হয়ে আমি কি আমার আব্বুর শেষ ইচ্ছাটাও পূরণ করতে পারি না? তোমার যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, প্লিজ তবু একটিবার চলো। আব্বু এসে ওনাকে তুললেন এবং আপু আব্বুকে একটু বোঝালেন। অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন। আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। আব্বু গাড়ি স্টার্ট দিতেই এক ব্যক্তি এসে গাড়ির জানালা দিয়ে আমাকে একটা কার্ড দিল। আমি কার্ডটা খুলতেই অবাক হয়ে গেলাম। কিসের কার্ড ওটা ভাই? মিতু ও অপুর বিয়ের কার্ড। বলিস কি? উনি কি তাহলে আমাদের মৃত্যুর বিয়ের কার্ড দিয়েছেন? না আপু, এই কার্ড অপু আমায় দিয়েছেন বন্ধু হিসেবে, আর আব্বু সহ আমাদের অবশ্যই ওর বিয়েতে যেতে বলেছেন। ও আচ্ছা, আমি কার্ডটি রেখে দিয়ে ভাবছি, বাহ এবার বিয়েটা হবেই তাহলে। বিয়ের পরে মিতু বুঝবে জ্বালা। কিন্তু মিতুর বিয়ে দিতে মাসুদ সাহেব রাজি হয়ে গেল। কিন্তু কেন সে রাজি হলো? উনি তো অপুকে দেখতেই পারেন না। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিক দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করা শেষে আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। আপুর বিয়েতে যাবি ভাই? আপু ওর বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছেন। একদিন আগেই যেতে বলেছেন, না গেলে কেমন হয় বল? আচ্ছা আমরা তাহলে যাব। আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দেব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই। গিফটটা মিতু ও ভাই দেখবে আর জ্বলে পড়ে মরবে। হঠাৎ ফোনটি বেজে উঠলো। হাতে নিতে দেখি অনু ফোন করেছে। অনু বলো। না অনু, যাও তোমরা। আচ্ছা বলেই অনু ফোনটা রেখে দিল। একটা কথা বলবো ভাই? বল। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। কি বলিস আপু? ওর সাথে কি আমার যায়? আর ও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদের, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। ভাই দেখিস, যায় কি না যায় না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না। আবার ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মিশে। আপু বাদ দে না, এখন বল অনুর বিয়েতে কি গিফট দেওয়া যায়? ভাই আমরা একটা স্বর্ণের আংটি দিব আপুকে, কেমন হবে বল? আপু তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। আপু বলল, হোক তাতে কি, আমরা এটাই দেব। কালকে আপুর বিয়ে, আপু বারবার ফোন করে আমাদের আজই যেতে বলেছিল, তাই আজ রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা সবাই আজই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই দোকানেই হাজির হলেন। আমি আংটির জন্য 25,000 টাকা বার করে দিতেই দোকানদার আরও 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডারের চেয়েও বেশি। স্যার আংটিটার জন্য আরও 1,000 টাকা দিন না প্লিজ, নয়তো বা আমাদের লস হয়ে যাবে, প্লিজ স্যার।
আরে প্লিজ, বলার কি আছে, এই নিন টাকা। আমি টাকা দিতে দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাসুদ সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তোবা উনি ও মিতু সহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছেন। আপুকে আংটিটা দিয়েই জানতে চাইলাম, আব্বু কোথায়, উনি যাবেন না? ভাই আব্বু যাবে না, আব্বু আমাদের দুজনকে যেতে বলল। আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে গেলাম। আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম, কেননা আমি এবং আপু দুজনেই এখনও আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না, এখনও শিখিও নাই আর কি। অপুর বাসায় পৌঁছে দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। আপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো। অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বলল না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বাসার দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে। আমি আর আপু ওনার সামনে গিয়ে ঢুকে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন। আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কি? আমি তো তোদের আমার বোনের বিয়ের কোনো কার্ড দিইনি। ভিখারির মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসুদ সাহেব গলা বাজিয়ে আমাকে বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষ হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভেতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। লোকটি আমার কথা মতো বরকে বলতে বাড়ির ভেতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? অপু, এই অপমানের জন্য কি তুই আমাদের তোর বিয়ের কার্ড দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর ভাসুর। আমি কি শুনছি, এসব সত্যি কি আপনি এগুলো করেছেন? না মানে আমি আসলে... মাসুদ সাহেব অপুর হাতটি চেপে ধরলেন। প্লিজ আবু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। ওকে, আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে বলুন আপনার ভুল হয়ে গিয়েছে, সরি। অপুর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি ইটস ওকে বললাম। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করেছিল আমরা কিসের জন্য চুপ করেছিলাম, শুধু এভাবে মাসুদ সাহেবের নাকটা কাটবো বলে। বিয়ে বাড়িতে ঢুকতেই অনুকে দেখে আমি কিছুটা টাসি খেয়ে গেলাম। এত সুন্দর করে ও সেজেছে যে আমি ওদিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। কি আবির সাহেব, এভাবে কি দেখছেন? আমার কিছু না, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাজে। ও আচ্ছা, সুন্দর দেখালেই কি আর লাভ বলুন? যার জন্য সাজে সে তো আর সব বুঝে না। আমি কি বলবো বুঝতে পারছি না। অনু যে ইনডিরেক্টলি এভাবে কিছু বলবে ভাবতেও পারি নাই। আচ্ছা আমি একটু ওই দিকটায় যাই বলেই অনুর সামনে থেকে কেটে বললাম। কি ব্যাপার, আপুকে কোথাও দেখছি না কেন? কোথায় গেল বলে খুঁজতে আপুকে একপাশে দাঁড়ালাম। আপুর কাছে যেতে দেখি আপুর চোখে পানি। আপু কি হয়েছে তোর? আপু কান্না জড়িত কণ্ঠে বলল, কিছু না ভাই। আপু কেন কাঁদছে তা জানি না, তাই আমি আর আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। ভাই দেখেছিস ওনার কি রাগ আমাদের উপর, কিভাবে আমাদেরকে অপমানটা করলেন। আপু বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। ভাই। আমি রুমে বসে পড়ছি, হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আবুকে মাটি থেকে তুলছেন। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আবুকে মাটি থেকে তুললাম ও গাড়ি করে নিয়ে হাসপাতাল চলে আসলাম। ডাক্তার সাহেব আবুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক নিয়ে উনি অনেক টেনশন করছেন, তাই সেন্সলেস হয়ে গেছেন। আরেকটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছেন। হোয়াট? আপনি এগুলি কি বলছেন ডাক্তার? আমি ঠিকই বলেছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আব্বু এখন কি হবে? একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম। বলো। আবির তুমি কোথায়? কিছু শুনেছো কি? আমি হাসপাতালে। আর কি শুনবো, কি হয়েছে? তুমি হাসপাতালে তাও জানো না? তুমি হাসপাতালে কি মিতুকে দেখতে গিয়েছো নাকি? না, আমি মিতুকে দেখতে যাব কেন? আবু অসুস্থ তাই হাসপাতালে নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো তাহলে। অপু নাকি মিতুকে অনেক মারধর করেছে। মিতুর নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে চাচ্ছি এই হাসপাতালে। আচ্ছা যাও, বলেই ফোন রেখে দিয়ে ভাবছি আমরাও তো এই হাসপাতালে রয়েছি। মিতু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে? নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে? আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে, উঠে বসে আছে। আপু তুই অন্তঃসত্ত্বা, আমাদের আগে বলতে পারিস নাই?
তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতাম। আপু আমাকে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। ছি ভাই ছি, তুই এমন কথা বলবি আমি তা কখনো ভাবি নাই। আমার সন্তানকে অবৈধ যে আমি সন্তান নষ্ট করব? আমার সন্তানের বাবা রয়েছে, তার পিতৃ পরিচয় রয়েছে, আমি কেন সন্তান নষ্ট করব? আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা হয় তাহলে বলে দে, আমি একাই থাকবো। আর সন্তানকে আমি একাই বড় করব, মা বাবার আদর দিয়ে বড় করব, মানুষ করব। বুঝলাম আমার কথায় আপু অনেক কষ্ট পেয়েছে। আমার এই কথাটি আপুকে বলা মোটেও ঠিক হয়নি। সরি আপু, আমায় মাফ করে দে প্লিজ। আমি আর এমন কথা কখনোই বলবো না। আব্বুও বলল, মারে, ওকে মাফ করে দে। ও না বুঝে কথাটি বলে বলছে। ডাক্তার সাহেব এসে কিছু ওষুধ স্লিপ দিয়ে আমাদের বললেন এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে রাখবেন। আপনারা চাইলে আজকে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে। অনু, কেমন আছো? আর মিতুকে কি এই হাসপাতালে নিয়ে এসেছে নাকি? তাই তো শুনলাম, মিতুকে এই হাসপাতালে নিয়ে এসেছে। সম্ভবত 302 নম্বর রুমে হবে মনে হয়। আর আবির, তুমি কোথায় যাচ্ছ? চলো যাই, মিতুকে দেখে আসি। তুমি যাও অনু, আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা, আগে বলো আপু কত নম্বর রুমে আছেন, ওনাকেও দেখে যাই। আপু 307-এ। আমি আসি, তুমি যাও বলে চলে আসছি। আর ভাবছি মিতুকে দেখতে না গেলে হয় নাকি? মিতুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন ঠিক তেমন খুশিরও দিন। যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে। মিতুকে দেখবো আর মনের ভাষায় কথা বলবো যে দেখ আজ কেমন লাগে। ওষুধ নিয়ে চলে আসলাম। আমি রুমে ঢুকতে খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে। আব্বুও যেন অনুর দিকে চেয়ে আছে। কি ব্যাপার অনু, মিতুকে দেখতে যাও নাই? অনু উত্তর দিল, না আবির, এখনো যায়নি, তোমার সাথে যাবো বলে বসে আছি। মিতুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইলো, মিতুকে দেখতে যাবে মানে কি? আমি কিছু বলার আগেই অনু সব বলে দিল। কাল রাতে মিতুকে অপু নাকি অনেক মারধর করেছে। মিতুকে ওর ভাই হাসপাতালে ভর্তি করেছেন, তাই মিতুকে দেখতে যাব আপু। বলো কি, মিতু আপুকে এত মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছে? তাতে কি হয়েছে, বেশ করেছে। অপু ভাই গুড জব। আপু অনেক মারধর করেছে। ও চলো তাহলে, তোমাদের সাথে আমিও মিতু আপুকে যাব। যার জন্য মাসুদ ভাই আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করেছেন, অথচ আপু তাকেই দেখতে যাবে শুনে আমার কিছুটা অবাকই হয়ে গেলাম। আপু আসলে এতটা ক্ষমাশীল। আপুর মনটা যেন খুবই সহনীয়। আপু তুই পরে দেখতে যাবি, এখন রেস্ট নে, তোর শরীরটা অসুস্থ। আমি আর অনুই যাচ্ছি। আব্বু আবুকে দেখে রাখো বলেই চলে আসলাম মিতুকে দেখতে। আপু অনু আমাকে দেখে আবারও আব্বুকে যেন ইশারায় কিছু একটা বলল। আব্বু আপু দুজনে মুচকে আসলো। যাক, চলে আসলাম মিতুকে দেখতে। বেডে মিতু ও মিতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোথাও আবার এক্স দুলাভাই আছে কিনা। না, কোথাও নাই দেখছি। যাক, তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করে দেখা যাক বলেই মিতুকে কতটা এবং কিভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মিতুর এক হাতে ব্যান্ডেজ, গাল দুটো লাল আর গলা নিচে হালকা মনে হচ্ছে পুরোনো দাগ। যাক, ভালোই মেরেছে তাহলে, কিন্তু আরও একটি বেশি মারলে মন্দ হতো না বলেই এবার চুপ করে বসেই শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মিতুকে। মিতু, কি হয়েছিল? অপু তোকে এভাবে মারলো কেন? মিতু একটা কান্না করে বলল, সবই আমার ভাগ্যে লিখন রে বান্ধবী, সব আমার পাপ কাজের ফল। যাক, তাহলে মিতু কিছুটা মানুষ হয়েছে। তবে একদিনের মাইরে মিতু এতটা বুঝবে, বাহ ভালোই। একটু পর আমি বসা থেকে উঠে অপারেশনের কিছু জিনিস দেখে নার্সকে বলতে লাগলাম, এটা কি? নার্স কিছুটা বিরক্ত হয়ে গেল। অনু আমায় বলেই বসলো, আবির তুমি এমন করছো কেন? না, সব কিছু জানার কৌতূহল জেগেছে তাই আর কি। একটু পর আপু আসলো, এসে মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সব জানতে চাইলো। মিতু আপুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে কি মাসুদ ভাইয়া চলে আসলেন। মাসুদ ভাই এসেই অনুকে বললেন, অনু তুমি থেকে বাকিদের চলে যেতে বলো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি আর আবু বের হয়ে গেলাম। আপুকে যেতে বলে আমি জানালার কান পেতেই রইলাম, কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখছি। কাগজটা আমি যা সন্দেহ করেছি তাই কিনা বোঝার জন্য আমিও কান পেতে রইলাম। মিতু, এই নে ডিভোর্স পেপার, আপু সাইন করে দিয়েছে, এবার তুই কর। এবার আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম সত্যিই তো আমি ভেবেছি তাই। আহা, আমার জন্য আজ বড়ই নাচতে ইচ্ছে করছে। তাই রে নাই রে ওরে। মিতু আজ যেমন লাগছে তোমার, এবার বুঝো ইট মারলে পাটকেলটা অবশ্যই খেতে হয়।
আর মাসুদ সাহেব এবার বোঝেন ভাই হয়ে নিজের বোনের হাতে ডিভোর্স লেটার নিয়ে তাতে সাইন করতে বলাটা কতটা কষ্টের। আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি মাসুদ সাহেব মৃতকে অপুর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো, আবার বিয়েও দিল, আজকে আবার ডিভোর্স পেপার, এসবের কারণ কি? না জানি এই কথাগুলো কখনো জানা হবে কিনা, তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে যেন। আব্বুর কাছে এসে দেখি আব্বু আপু বাসায় চলে আসবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবে বলে গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। আমি কি বলে আপুকে সান্ত্বনা দেবো বুঝছি না। একবার ভাবছি আপু কেঁদে লাভ কি, সবই তো ভাগ্যের লিখন, কপালে যা আছে তাই তো হবেই। আর যে তোর আর আমার এত বড় ক্ষতি করেছে সেও তো আজ সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথেও ওটাও হয়েছে, ঠিক পাপের সাজাটা পেয়েছে যেন। আপু চোখটা এখনই মুছে বসলো। ভাই আমার মতো মিতুর জীবনটাও নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মিতুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি আপু? অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো। ভাই দেখছিস ওনার আজও আমাদের উপর কতটা রাগ রয়েছে। আমাদের দেখে আমাদের সাথে কথা বলবে না বলে অনুকে দিয়ে বেরিয়ে যেতে বলল। আপু আপু আমার মনটা না একটা কথা বলছে, বলবো আপু? ভাই বল। আপু তুই দেখিস আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্নে হবে তখন মাসুদ ভাই নিশ্চিত নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তাকে ফিরিয়ে নেবে। একসময় উনি সব ভুলে যাবে। ভাই যেন হয় ভাই, তবে আমার মনে কি হয় ও আমায় আর মেনে নিবে না রে ভাই। নিবে আপু নিবে, ওনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখিস একসময় উনি অবশ্যই সব মেনে নেবেন। আমরা বাসায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে বসতেই অনু আমায় কল করলো। অনু বলো। আবির একটা কথা বলবে? তোমাদের সাথে মাসুদ ভাইয়া ও মিতুর কি হয়েছে? কিছু না তো। কিছু না মানে? নিজের বউকেও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন তাহলে? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছে তাহলে উনি এই কথা শুনে মনমরা হয়ে গেলেন কেন? আমাকে সময় করে একদিন আমি সব বলবো। এখন তুমি আমায় একটা কথা বলো তো অনু, আসলে মাসুদ সাহেব মিতুকে কেন অপুর সাথে বিয়ে দিল আর অপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল জানো কি তুমি? না তো আবির, আমি কিছুই জানি না। ও আচ্ছা, অনু পরে কথা বলবো বলেই ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আজ আব্বু আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বাইর হতে আপু এসে বলল আমিও যাব। আমি বললাম না আপু, তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছেন। আব্বু একটু লজ্জা পেয়ে বলল আচ্ছা ভাই ঠিক আছে। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎই একদিন আব্বু এসে বলল ওনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছেন। আব্বুর সাথে আমি যাব বলে বের হতেই আপু এসে বলল আপুও যাবে। না আপু, তোর এই অবস্থায় যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। না ভাই আমি যাব, উনি আমাদের নানা, একবার তো শেষ বেলায় বিদায় দিয়ে আসি। আচ্ছা আপু চল তাহলে। আব্বু গাড়ি স্টার্ট দিল। আপু ও আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলো। কল রিসিভ করতেই অনু বলল কাল থেকে তো কলেজ খুলবে, কলেজে আসবে না? আর প্রথম বর্ষের রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন মনে হয়। না অনু, আমি কয়েকদিন কলেজ যাব না, পরে কথা হবে। গাড়িতে আসছি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কি হতে শুরু করে দিল বুঝছি না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিকে ভাঙছে। ভাগ্যটা যেন আমার সাথে খেলা শুরু করে দিয়েছে। তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, আমার চারপাশের মানুষদের উপর হচ্ছে। এক বাসায় গেটের দিকে আব্বু গাড়ি স্টিয়ারিংটা ঘোরালো। গেটের দারোয়ান নেই, মনে হয় বাড়ির মালিক যাওয়াই উনি ভেতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেটটা খুলে সামনের দিকে ঠেলা দিয়ে দেখি আমার নানার বাসা না, যেন রাজপ্রসাদ। আমি তাকলা গিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হুঁশটা হইল। আমি গাড়ির পিছন পিছন যেতে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম। দুই একজন কান্না করছে। আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জুড়ে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের মানে আপু আমাকে এতিম করে দেয়ার মূল কারিগর। ওনার মৃত্যুকে কান্নার কিছুই নেই। আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসার দুইজন দারোয়ান ও একজন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাফনের কাপড়, কবর, জানাজা এগুলো ব্যবস্থা করতে বললো। যাই হোক, উনি তো নানা মারাই গেছেন, ওনার উপর রাগ ক্ষোভ পুষে রেখে লাভ কি? তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো। যাই সব ব্যবস্থা করি।
সব আয়োজনই শেষের দিকে। এখন নানাকে বাসা থেকে ঘাটিয়াই করে বার করার পালা। আমরা যখন ঘাটে আনিয়ে বাসার ভেতরে গেলাম তখন যেন কান্নার ঢোল পড়ে গেল চারিদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেল বাসার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশে হয়তো আছে, কিন্তু এই ঘাটিটা যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়ছে। খাটিয়া নিয়ে জানাজা শেষ এবং সব কিছুই শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম। আমার সৎ মায়ের পাশেই আপু সহ বেশ কিছু মহিলা বসে আছেন। অনেকেই কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে এক পাশে বসলাম। খেয়াল করে দেখছি আমার সৎ মা আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। হয়তো ওনার চোখের ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষা সবটা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম। উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাইছেন। ভাবছেন হয়তো আজ যদি আবির আমার নিজের ছেলে হলে আমার পাশে বসে একটু হলেও কান্না করতো, আমায় বলতো মা কেঁদো না। নানা কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতো থাকবেন। আমি এবার উঠে গেলাম। আপু চল বাসায় যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশাই করেননি। আপু কিছুটা বলতে যাবে কি আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন আবির আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো, বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ আমি তা না বুঝেই কথা শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে যে যার মতো করে ঘুমাতে গেল। আপু সৎমায়ের সাথে বসে রইল। আমিও চলে গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সাদা শরীরটা জড়ানো কেউ এসে বলছে আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। কে সে ব্যক্তি, সে স্বপ্নের মধ্যে সেই সব বলছে? তার মুখটি স্পর্শ না দেখতে পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। ঘড়ি দিকে তাকিয়ে দেখি সময় ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলেই এক জানালার পাশ দিয়ে যেতেই আমি কারো গোলার শব্দ পেলাম। এত ভোরে কি কথা বলছে? রাতে ঘুমায়নি নাকি? কৌতূহলবশত জানালার দিকে তাকিয়েই আমি এগুলো দিয়ে কি করব, বরং আমার সব কিছু এদেরকে লিখে দিব। এটা রাখো, তুমি ওরা ঘুম থেকে উঠলে সকালে ওদেরকে বুঝিয়ে দিও। আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতে আব্বু বলল ভেবো না। আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি জানি না আমার মায়ের আসনে বসাতে পারবো কিনা। নিঃসন্দেহে ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ধারণা ছিল তা আজ ভুলে পরিণত হলো। হয়তোবা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আসলেই কি এমন বিষয়টা তা আমার সত্য জানা নেই। হয়তো কোনোদিন জানতেও পারবো না, কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারি না। তবে নানা ও সৎমা যে আপু আমাকে এই বিশাল সহায় সম্পত্তি সব কিছু লিখে দিয়ে গেছেন ভাবতে আমার যেন অবাক লাগছে। ফ্রেশ হয়ে আমার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি আমার নানা সব কিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন? তাহলে কি ওনার আর কোনো ছেলে মেয়ে নেই? উনি আর ওনার একটাই মেয়ে? একটু পর আপু এসে আমায় ডেকে বলল ভাই আব্বু ডাকছে তোকে। আপু তোর এই অবস্থায় একটু চলাফেরা কম কর। বলেই আব্বুর রুমে গেলাম। আমার সাথে আপু গেল। বসে পড়লাম। বসে দেখি আমার সৎমা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতায় যেন ফেলছেও না। ওনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক মা ডাকটি আমার থেকে একটিবার শুনতে চাচ্ছেন। আচ্ছা আব্বু, এবার বুঝলাম আব্বু কেন কালকে বাড়িতে না যেয়ে বলল আমাদেরকে কিছু কাজ আছে। আমার সৎমা ওই রাতের কাগজটি আমায় বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিলেন, তবুও জানতে চাইলাম এটা কি আর কিসের কাগজ। আমার আব্বু মানে তোমার নানা ওনার সব সহায় সম্পত্তি তোমাকে এবং তোমার আব্বুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি। আমার সৎমার কথা শুনে আমি বুঝেছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলে বাস্তবেই কাল রাতে যা দেখেছি আসলে তা সত্যি। আমি কেন এসব নিব? এগুলো তো আমার বাবার নয়, মানুষের কোনো কিছু আমি নিতে পারবো না। ভাই এগুলো কি বলছিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না আমাদের পেটে ধারণ করেননি, তাই বলে কি উনি আমাদের মা নন? শুধু পেটে ধরলেই কি মা হওয়া যায় ভাই? আবুর কথার উত্তর আমার কাছে নেই। তাছাড়া আবুর মুখের উপর আমিও কোনোদিন কথা বলি নাই, তাই আবুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকাতে দেখি
আমার সৎ মা কান্না করছেন এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছছেন। কে বলেছেন এই মা? অবশ্যই আছে, আজ থেকে আমি তোমায় মা ডাকবো। বিছানা হতে দলিলটি তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছেই রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজা কণ্ঠে সুখের হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যুর চতুর্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়া সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব কিছু পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়া আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসায় আব্বু আমার ভিতরে গিয়ে আব্বুকে নিয়ে আসার কথা বলল। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছেন। আপু গাড়িতে উঠে বসলো, মা বাইরে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রইলেন। আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন। ভাই একটা কথা বলি। বলো আপু। আপু আমায় বলল, মাকে আমাদের সাথে নিয়ে যাবি? উনি তো এই বাসায় পুরো একা 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 কীভাবে থাকবেন? আমি আপুকে ইশারায় বললাম, আমায় নয়, আব্বুকে বল। আব্বু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না। এবার আপু আব্বুকে বলল, আব্বু সম্মতি দিলেন। আমি গিয়ে আব্বুর সামনে বসলাম আর আপু ও মা পিছনে বসলো। আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি, কিন্তু আমার ভাগ্য এসব লেখা থাকবে, সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না। এবার আমি সৎ মাকে নিজের মায়ের মতো করে পেয়ে গেলাম। জানি না মায়ের আদর কেমন হয়, উনি আমার সন্তানের আদর দিবেন কিনা তার সময় বলে দিবে। তবে উনি যে নিশ্চিত আমাদের নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছেন তা বোঝা যাচ্ছে। বাসায় চলে আসলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে আছি। ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল, ধরারই সময় হয়নি, তাই অনুকে ফোন দিলাম। একবার দুইবার তিনবার ফোন দেওয়ার পর অনু এবার ফোন ধরলো। হ্যালো অনু, কেমন আছো? তুই কে রে কুত্তা? তাই নাকি? অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না, আবার তুইও বলে না। ফোনটা সামনে দিয়ে দেখি না, এটা তো অনুর নাম্বারই। আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতে শুরু করলো, এই তুই আমার সাথে কথা বলবি না, আর কোনোদিনও ফোন করবি না। এবার বুঝলাম এটা আসলেই অনুই, চরম রেগে গিয়েছে, তাই এইভাবে বলছে। অনু, আমার কথা তো শোনো আগে। কিছু চেনার মতো নাই বলেই অনু এবার শুরু করে দিল বাংলা মন্ত্র পড়া। আমি চুপ হয়ে থাকলাম, কেননা আমার একবার হলেও উচিত ছিল অনুকে এসব বলার। ও টানা 5 মিনিট আমায় মন্ত্র শোনালো বাংলা ভাষায়। শেষ হয়েছে তোমার, এবার আমি কিছু একটা বলতে পারি? অনু চুপ, কথায় বুঝলাম ওর মন্ত্র শোনানো শেষ। আমার নানা মারা গিয়েছিলেন, ওনার বাসায় গিয়েছিলাম, তাই ফোনটা ধরা হয়নি। অনু সরি বলল। আমি আসলে বুঝে নাই আবির, আমায় মাফ করো। ইটস ওকে। মনে মনে বলছি, গরু মেরে জুতা দান। তবে অনু তুমি বলে বেশ মজা পাইছি, ভালোই লাগছিল। ওকে তুই করে বলতে বললাম। অনু বলল, আগামীকাল থেকে কলেজ খুলবে আর রেজাল্টও এই সপ্তাহে দিয়ে দিবে। কলেজ যাবি? না তুই যা, আমি একটু 2 সপ্তাহের মতো কলেজ যাব না, কিছু কাজ আছে, শেষ হলেই তবে যাব। অনুর সাথে অনেকক্ষণ কথা চললো এবং ঘুমিয়ে পড়লাম। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙতে হয়, আপুর ডাকে নয়, অনুর ফোনে। কিন্তু আজ ঘুম ভাঙলো আমার সৎ মায়ের ডাকে। আমি উঠে কফির মগটি হাতে নিলাম। উনি আমার বিছানা সহ পুরো ঘরটা গুছাইয়ে দিলেন। কফির মগে চুমুক দিতেই আজ স্বাদটা অন্যরকম লাগছে। প্রতিদিন আপু নয়, আব্বু কফি বানায়, আজ মনে হয় মা বানিয়েছেন। তবে কফির স্বাদটা নিজে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না করতে পারে। মা থাক না, এগুলো আমি গুছিয়ে নেব, আপনি যান। একটা কথা বলবো বাবা? আমাকে আপনি করে নয়, তুই না হয় তুমি করেই বলো। কিন্তু কি বলো? আমাকেও যে একটু আগে তুমি করা বলা হলো, তা বলা যাবে না। আচ্ছা তুমি করে বলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। তুই করে বলতে হবে। কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল। আসলে মায়ের আদরটা কী জিনিস তা আমি আজ একটু বুঝলাম। সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মায়ের কাছে এমন আদর পাবো তা কোনোদিন ভাবি নাই। আমি উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেতে টেবিলে গেলাম। মা সব পরিবেশন করছে। চেয়ারে বসে সামনে তাকাতেই দেখি আপু একটা চিৎকার করলো। মাও আমি দৌড়ে আপুর কাছে যেতেই মা বলল, তাড়াতাড়ি গাড়ি বের করো, লাবণ্যকে হাসপাতালে নিতে হবে, ও মা হতে চলেছে। আব্বুর চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন। আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল। আমি আব্বু আর মা বাহিরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, অপারেশন সাকসেস। মাও ছেলে দুজনে ভালো আছেন। ভেতরে গিয়ে সবার আগে আমি ভাগ্নেকে কোলে তুলে নিলাম। মাম্মা দেখি পুরাই রাজকুমার আর পুরাই মাসুদ ভাইয়ের কপি। হাই ভাগ্নে বলায় আমার শরীরের সব কাপড় নষ্ট করে দিল, আমার শার্ট দিল প্রস্রাব করে। মা এসে ভাগ্নেকে নিয়ে বলল, তুই যা, জামাটা একটু ধুয়ে আয়।
জামাটি একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতেই অনু ফোন করলো। এক হাতে জামাটি ধুচ্ছি, অন্য হাতে কলটি রিসিভ করে অনুকে হ্যালো বললাম। এভাবে বলছো, কি হয়েছে অনু? আব্বু, মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আবির। আমি এই বিয়ে করতে পারবো না। আমি হয় তোমায় বিয়ে করব, না হয় মরবো। ওনার কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, উনি এটা কি শোনালো আমায়? আমার এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করে নেই। মাসুদ ভাই অনুকে বিয়ে করবে, এটা আমি কি শুনলাম? মাসুদ ভাইয়ের ভিতরের রূপটা এমন, সত্যি ভাবা যায়? সি। ওয়াশরুম হতে চলে এসে আব্বু ও মাকে বললাম, আমার একটু দরকারে বাইরে যাচ্ছি, একটু পর ফিরবো বলে চলে আসলাম। আপুর সুখের সংসারে একমাত্র আমার জন্যই আগুন লেগেছে। সংসারটি ভেঙে গেলেও আপু এখনো মাসুদ ভাইয়াকে ডিভোর্স দেয়নি। পথ চেয়ে বসে আছেন মাসুদ ভাইয়ার। উনি কবে যেন ওকে এসে নিয়ে যাবে। আমি জানি আপু মাসুদ ভাইয়াকে কতটা ভালোবাসে। মাসুদ ভাইয়ার থেকে আপু দূরে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ার প্রতি আপুর ভালোবাসা একটুও কমে গিয়েছে। বরং আজও দেখি আপুর মাঝে মাঝে ওনার জন্য কাঁদে। আজ যদি মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করে নেয়, আপু তাহলে সত্যিই পাগল হয়ে যাবে। আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না। না, এ হতে পারে না। আমার জীবন থাকতে আমি এটা হতে দেবো না। প্রয়োজনে মৃত্যুর পায়ে ধরবো এবং ও যেন মাসুদ ভাইয়াকে সব সত্যি কথা খুলে বলে, তবুও আমি এটা হতে দেবো না। অনুকে ফোন করে আসতে বললাম। আমি হন্য হয়ে দৌড়ে গেলাম। অনু দেখি আমার আগে গিয়ে বসে আছে, বাদাম খাচ্ছে। অনু, তুমি ফোনে এগুলো কি বললে? তা আসলে কি সত্যি? সত্যি। না, এ হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না। তুমি মাসুদ ভাইয়াকে কোনোদিনও বিয়ে করতে পারো না। আমি তোমার মাসুদ ভাইয়াকে বিয়ে করতে দিব না, কোনোদিনও না। অনু কিছু না বলে ও একটা মুচকি হাসি দিল। অনু হাসছে কেন আমি বুঝলাম না। অবাক হয়ে ওর দিকে তাকালাম। অনু এবার বলল, এত ভালোবাসো আমায়? এতদিন বলো নাই যে? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই আজ পরীক্ষা করতেই আমি এসব বলেছি। আমি কেন মাসুদ ভাইয়াকে বিয়ে করতে যাব? আবির প্লিজ, আমি চাই তুমি ওই 3টি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ দিয়ে আমাকে বলবে। বলো প্লিজ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। পরপর অনু গেলে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম ঠাস ঠাস করে। ভালোবাসা কখনো পরীক্ষা দেওয়া হয় না। কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয়। ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নিচ হবে এমন উপায় বেছে নিবে? সি অনু, আমার ভাবতেও অবাক লাগছে। সেই এইটুকু থেকে আপু আমায় কোলে ফিটে বাবা মায়ের আদর যত্ন করে বড় করেছেন, আর তুমি কিনা পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটাকে বেছে নিলে। আর শুনে রাখো, মাসুদ ভাইয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না। এই কথাটি তোমাকে ভালোবেসে নয়, আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে বলছি। আমি তোমায় ভালোবাসি না। তোমার মতো মেয়েকে ভালোবাসাও পাপ। আমার রাস্তায় আর কোনোদিন আসবে না বলেই আমি বাসায় চলে আসলাম। আসলে মেয়েরা যে নিজেদের কী ভাবে, এতটা নিজ মনোভাব হবে অনুর ভাবি নাই। বাসায় এসে দেখি হাসপাতাল হতে বাসায় এখনও ফিরে নাই। আমি বিছানায় গিয়ে শুয়ে রইলাম। একটু পর সবাই আসলো। আমি গিয়ে আমার ভাগ্নেকে কোলে নিলে আদর করতে লাগলাম। অনেক কিউট ও মায়াবী দেখতে আমার ভাগ্নে। 1 সপ্তাহ পার হয়ে গেল। অনু একটিবারের জন্য আমায় ফোন করলো না। আমিও ওকে ফোন দেইনি, হয়তো কোনোদিন দিবও না। একদিন আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে। তাই আমি আর পড়ালেখা করব না, এবার নিজের জগতে পা রাখবো। আব্বু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। পুরনো ছোট্ট ওয়ার্কশপটি এবার বৃহত্তায়ন এ পরিণত করলাম। যে গার্মেন্টসে আমার আপু কাজ করতো ওই গার্মেন্টসটাই কিনে বসলাম। মাঝখানে মায়ের সাথে কিছু মনোমালিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছায়। একদিন মা বলে বসলো, বাবা, এই বাসা তো আমরা পরিবর্তন করব। সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না। আমি তা মাকে সাফ জানিয়ে দিই। এই নিয়েই মায়ের সাথে মূলত কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম। ওই ছোট্ট বাসাটি ভাড়াটে করে নিয়ে নানার বাসায় গিয়ে পাড়ি জমালাম। আজ আমার জীবনে সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। সারাদিন অফিস করে বাসায় এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টুমিতে মেতে উঠতাম। আজ আমার নামটি দেশের নামকরা স্বল্প বয়সী বিজনেসম্যানের মধ্যে যোগ্য হয়েছে। বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা চৌধুরী যোগ করে ডাকেন। দীর্ঘ 1 বছর পেরিয়ে গিয়েছে। মাসুদ ভাইয়া, মিতু বা অনু কারোর সাথে আমার এই 1 বছরে কোনোদিন দেখাই হয়নি। আমি দেখা করার চেষ্টাও করিনি। সমাজের যেখানে টাকার অভাবে এতিম দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেখানেই আমার হাতটা বাড়িয়ে দেয়। কেননা আমিও জীবনে এক পর্যায়ে ওদের মতো এতিম ছিলাম। এরই সুবাদে আমি যে কলেজে পড়তাম, সেই কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম। সমাজের হতদরিদ্র এতিম মানুষদের সাহায্য করার জন্য
কলেজে একটা ক্লাব খুলবে, মূলত তার জন্যই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাব বলে জানিয়ে দিলাম। ভাবতেও যেন অবাক লাগছে, মানুষের ভাগ্যে কী লেখা আছে তা আসলেই বলা অনেক কষ্ট। আগে যে কলেজে পড়তাম, এখন সেই কলেজেই এক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি। আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম। এই 1 বছরে যতটা পরিবর্তন হয়েছি, সব পরিবর্তন বদলিতে আগের মতোই এতিমও গরিব বেশ ধরলাম। আমার ভাগ্নেকে কোলে নিয়ে ভাড়ায় চালিত গাড়ি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গেলাম। একটু সামনে এগিয়ে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে থেকে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি। কেননা আমি অনার্স 2য় বর্ষে ওঠার পর পড়ালেখা বাদ দিয়েছি, আর 1 বছর হলো পড়ালেখা বাদ দেওয়ার। সেই হিসাব মতে অনুরাজ এই কলেজেই 3য় বর্ষে পড়ালেখা করার কথা, কিন্তু অনুকে দেখছি। আমার পাশে থাকা 2 ভদ্রলোক গল্প করছিল এবং তারা বলতে লাগলো, প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করতে, উনি শুনলেনই না আমাদের কথা। ওনার মতো মানুষকে এসব অনুষ্ঠানে আসবেন নাকি? এবং এই ক্লাবে কি স্পন্সর করবেন? কখনোই করবেন না। এবার বুঝুক ঠেলা, অনুষ্ঠানের আয়োজনের সব লক্ষ্যটাই বৃথা গেল। মাঝখান থেকে শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর মাত্র 5 মিনিট সময় অনুষ্ঠান বাকি। এখনো প্রধান অতিথি আবির চৌধুরী আসে নাই। ফোন দিলে ফোন ধরছে না। আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে, সেটা শুনতেই আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। 2 টিমে স্টেজে উঠলো। দেখতে দুজনকে বেশ সুন্দর লাগছে। ওরা মাউথপিস নিয়ে বলল, আজকে এই অনুষ্ঠানটি আমরা 2জন উপস্থাপনা করছি, আমি অনু আর আমি মিতু। তার মানে এরা 2জন অনু আর মিতু। আরে বাহ, মেকআপে দেখছি 2জনকে চিনতে পারাই দেয়। অনুষ্ঠান শুরু হয়ে গেল। মাও ভাগ্নে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। একটু পর পর আমার ভাগ্নে কান্না করছিল, তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক স্যারকে 2জন বলে বসলো, এইটুকু বাচ্চা নিয়ে কেউ অনুষ্ঠানে দেখতে আসে? নিজেও দেখবে না, আবার আমাদেরকেও দেখতে দিবে না। এক স্যার বলল, কি ব্যাপার, তোমাকে এই কলেজের ছাত্র মনে হচ্ছে? তুমি আবির না? স্যার, আমি আবির। ও, পড়াশোনা বাদ দিলে যে? আর এই বাচ্চাটা কার? এমনি স্যার, আরও আমার ভাগ্নে। ও, তো বলো এখন কি করো? ব্যবসা নাকি জব, কি করো? আমি কিছু বলতে যেতে আমার ভাগ্নে কান্না শুরু করলে আমার আর বলা হলো না। আবার ওনারাও একটু পর উঠে গেলেন। অনুষ্ঠান প্রায় শেষ। একটা যৌথ নাচটি দিয়েই অনুষ্ঠানটি শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু ও মিতু। বেশ ভালোই নাচ করলো 2জন। নাচ শেষে অনু মাউথপিস দিয়ে বলতে লাগলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আসবে পথ চেয়ে থেকেও শেষ অবধি প্রধান অতিথি আসেন নাই। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বৃথা গেল। কোনো উদ্দেশ্যে বৃথা যায়নি বলেই চিৎকার দিয়ে উঠলাম। আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম। ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম। আমাকে দেখে অনু চুপ হয়ে গেল। মিতু বলে উঠল, আরে তুই এখানে কেন? প্রিন্সিপাল বলবে কে আপনি? আমি আর কেউ নই, যাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে ফোন ও চিঠিতে দাওয়াত করেছেন আমি, সেই আবির চৌধুরী। এবার মাউথপিসটা হাতে নিলাম। সামনে খেয়াল করে দেখলাম মিতুর ভাই সহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম। আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি, আর আমার কোলে এটা কে? তাই তো, আসলে আমাকে কিভাবে দেখে তাই দেখার জন্যই বসে আছি। আর এই ছেলেটি আপনারা যে কাজ করতে বা উদ্দেশ্য নিয়ে ক্লাবে খুলছেন তাই একটা অংশ। ওর বাবা থেকেও নেই, আর জন্মের 1 বছর, তবু ওর বাবার মুখটি দেখেনি। ও এতিম, আমার ভাগ্নে ও। আর মজার বিষয় হলো, এই স্টেজে ওর ফুপু এবং স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন এর জন্মদাতা বাবা। সবাই ভাবছে আমি কোথা থেকে এসে কি সব আবল তবল বলছি। সবাই যাতে বিষয়টা মনোযোগ সহ শুনে ও বিশ্বাস করে, তাই পকেট হতে 1 লাখের নগদ একটা বান্ডিল আরও 1 লাখের একটা চেক সই করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে বললাম, এই ক্লাবের কাজ যত দ্রুত শুরু করে দিন। সবাই অবাক ও হাততালি দিয়ে উঠল। এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, আপনারা যদি আমায় সময় দেন। সবাই বলল, বলুন, আমরা শুনবো। আজ এখানে অনেক মেয়েই উপস্থিত আছে, তাদের উদ্দেশ্য করে এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো। আপনাদের 10 মিনিট শুনবেন কি? সবাই শুনতে চাইলে বলতে লাগলাম, ধরুন আপনার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড আছে, তার একটা বিয়ে হচ্ছে। সে এতটাই খারাপ যে অনেক মেয়ের সাথে সে সম্পর্কে জড়িয়ে আছে এবং রুম ডেট অবধি করেছে। আপনি সব জানেন যে আপনার বেস্ট ফ্রেন্ডটি এমন একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে। এমন অবস্থায় আপনি বা আপনার কি করবেন? নিশ্চয়ই তাকে বোঝাবেন, বাধা দিবেন। তাতে যদি কাজ না হয় তাহলে কি করবেন? কেউ বলে বসলো, আমি হলে তাকে আমার বেস্ট ফ্রেন্ড থেকে রিমুভ দিয়ে বলবো, আমি চললাম বন্ধু। অনেক কিছু বললো, আমি সব শুনলাম। আমি কি করেছি শুনবেন? সবাই বলাই বললাম। একদিন সে তার বিয়ে সাথে পার্কে বসে চুমাচুমি করছিল। আমি তা দেখে রাগের বসে গিয়ে 2টা চর মেরে বসি এবং সেও আমার চর মেরেছিল। কিন্তু এই চর মারা সে সীমাবদ্ধ রাখেনি, এমন কিছু করেছে তা হয়তো একজন বেস্ট ফ্রেন্ড হয়ে, একজন মেয়ে হয়ে
অন্য একটা মেয়ের যে এতটা সর্বনাশ কেউ করতে পারে আপনারা ভাবতেও পারবেন না। সবাই বলল কি করেছে আমরা শুনতে চাই। আচ্ছা আমার নামে সে নারী নির্যাতনের মামলা করে বসে, ফলে আমার 1 মাস জেলও খাটতে হয়। আবার আমার বোনের সংসারটিও ভেঙে দিয়েছে। আবার আপুর বিয়েটা ভাগ্যক্রমে তারই ভাইয়ের সাথে হয়। আমি যখন আপুর বিয়ের 4 দিনের মাথায় আপুর বাসায় বেড়াতে যাই তখন সে রাতে আমার রুমে আসে। সে আমার অনেক কাছে আসতে চাইলে আমি না করি, তবুও সে কাছে আসতেই থাকে। তাই কোনো উপায় না পেয়ে আবারও ওই দিনের মতো ঠাস করে তাকে চর মেরে দেয়। কিন্তু সে যে চরের প্রতিশোধটা এইভাবে নিবে ভাবি নাই। ও চিৎকার দিয়ে বসে এবং ওর ভাই আর আমার আপু রুমে চলে আসে। আশা করি তারপর কি হয়েছে সব বলতে হবে না, বুঝতে পেরেছেন। আমি বাসায় আসার কয়েকদিন পর আমার আপুকেও ওর ভাই আমাদের বাসার রাস্তা মাপতে বাধ্য করেছে। আজ 1 বছর আমার আপু স্বামী বেঁচে থেকেও যেন বিধবা। আজও দেখি আমার আপু নীরবে চোখের জল ফেলে, ভাবে যে কবে তার ভালোবাসার মানুষের ভুলটা ভাঙবে, কবে সে এসে বলবে আমায় ক্ষমা করো, বাসায় চলো। আপনারা এটা জানলে খুশি হবেন যে সে অন্যের ঘর ভেঙে নিজের সুখী হতে পারেনি, তারও ঘর ভেঙেছে। বিয়ের কয়েকদিনের মাথায় তার স্বামীও তাকে ডিভোর্স দিয়েছে। আমি যেমন ভাই হয়ে নিজের আবুকে তার বর ডিভোর্স পেপার দিয়েছে বলে তাতে সই করতে বলেছি, ঠিক তেমনি তার ভাইও তার বোনের ডিভোর্স পেপার দিয়ে তাতে সই দিতে বলেছে। আমি এই থেকে এটাই বুঝতে চেয়েছি এখানে উপস্থিত সব মেয়েদের যে বেস্ট ফ্রেন্ডকে বিহেভিয়ার থেকে কখনো ছোট চোখে দেখবেন না। মনে রাখবেন যে তোমার বেস্ট ফ্রেন্ড সে কখনোই তোমার খারাপ চাইবে না। তুমি যদি কোনো ভুল করো তাহলে সে তোমার ভুল ধরে দেওয়ার অধিকার রাখে। তুমি যদি তার কথা না শোনো তাহলে বেস্ট ফ্রেন্ড হিসাবে তোমার ভালোর জন্য সে তোমার গায়ে হাত তোলা অবধি অধিকার রাখে। আমি চাই না আমার মতো পরবর্তীতে কারোর সাথে আর এমন কিছু হোক। এবার আসি এক বাবার কথা নিয়ে, যার পিতৃত্ব সত্যি প্রশংসা হয় না। নিজের স্ত্রী কোনো দোষ না করা সত্ত্বেও তাকে সাজা দেওয়া, বিয়ের 7 দিনের মাথায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া, এটা শুধু কিছু মানুষরূপী অমানুষের দ্বারাই সম্ভব। নিজের বোনকে এতটা ভালোবাসা উচিত নয় যে তার মিথ্যা অভিনয়টা 1000টা সত্যকে হার মানায়, অথচ ভাই হয়ে সে অন্ধ ভালোবাসায় বোনের মিথ্যা অভিনয়টা বুঝতে না পারা। আমি না হয় ভুল করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডটাকে কোনো খারাপ ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে 2টো চর মেরে। সেই সাজা তো আমি 1 মাস জেল খেটে পেয়েছি, কিন্তু তারপরও আমার সাজা কেন এই 1 বছরে ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা পেয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন কি, ও যখন আরেকটু বড় হয়ে ওর আম্মুকে বলবে আমার আব্বু কোথায়, ওনার নাম কি, তখন তার মা কি বলবে, তাকে কি বলতে পারেন? যখন সে এসে বলবে মামা আমার আব্বু কোথায়, তখন আমি বা কি বলবো কি তোমার বাবা পুলিশ অফিসার, যে তোমার শুধু জন্মদাতা আর কিছুই নয়। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন সবটা জেনেও তোমায় দেখতে আসেনি। তখন যদি সে বলতে পারেন তখন মামা হয়ে আমি উত্তর দেব। কথাগুলো বলেছিলাম মাসুদ ভাইয়ের দিকে তাকাচ্ছিলাম, উনি অধীর আগ্রহে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। আপনারা জানেন কি ওই বাবা আপনাদের মাঝেই উপস্থিত রয়েছে, যে কিনা বিনা দোষে তার ভালোবাসার মানুষটাকে ত্যাগ করেছে, নিজের সন্তানকে ত্যাগ করেছে। আমি নাম না বললেও অনেকেই হয়তো বুঝে গেল কে হতে পারে। তবুও অনেকে বলল ওনার নামটি বলুন, একবার ওনার মুখে আমার থুতু মারবো, ওনার বোনের গলায় জুতা মালা পরাবো। আমি হাতের আঙুল তুলে ওই নিষ্ঠুর বাবাকে দেখাতে গিয়েও হাতের আঙুলটা নামিয়ে নিলাম। কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে ভাবলাম, উনি যে ভুল বুঝে আপুকে ত্যাগ করেছেন ওনার সেই ভুল হয়তো একদিন ভাঙবে। সেদিন ভুল ভাঙলে হয়তো উনি আবার আপুকে ওনার ঘরে ফিরিয়ে নেবেন। কিন্তু আজকে যদি আমি এভাবে সবার সামনে ওনার নামটা বলে দিই তাহলে হয়তো সেদিন ভুল ভাঙলেও উনি আর আপুকে মেনে নেবেন না। ভুল ভেঙে আপুকে আবার ফিরিয়ে নেওয়ার যে সম্ভাবনা রয়েছে তা হয়তো আর থাকবেই না। তাই হাতের আঙুলটি নামিয়ে নিয়ে বললাম, আমি আর চুপ থাকবো না, এবার আমি আইন ব্যবস্থা নেব। আমার ভাগ্নেকে ওর সব অধিকার হয় ফিরিয়ে দিব, নয় হয়তো ওর বাবাকে উচিত শিক্ষায় দিব। এবং তারপর থেকেই আমার ভাগ্নে ওর বাবাকে জানতে চাইলেও ও জানবে ওর বাবা মৃত। যাই হোক, এবার আসি মূল কথায়। আমি কখনো ভাবি নাই যে এমন একটা মহৎ উদ্দেশ্যে পরিচালিত ক্লাবটিতে আমি দাওয়াত পাবো, কিছুটা সাহায্য করে এর অংশ হতে পারবো। আপনারা যত দ্রুত সম্ভব ক্লাবটি প্রতিষ্ঠা করে ফেলুন। ক্লাবের সকল দরকার ও সাহায্য সহযোগিতায় আমার পাবেন ইনশাল্লাহ। সবার আগে আমি আমার হাতটি বাড়িয়ে দিব। আমার কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠল। আর এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করাই প্রিন্সিপাল স্যারকে আন্তরিকভাবে জানাচ্ছি ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাছের মানুষগুলোকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। স্ট্রেস হতে নেমে গেলাম। এক স্যার এসে বলল, চলুন আপনার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা করেছি আমরা। ওনার সাথে অফিসের 2 তলায় গেলাম। নাস্তা শেষ করে স্যারদের সাথে কথা বলার মাঝে ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে পারলাম। 2 জন ম্যাম এসে আমার ভাগ্নেকে কোলে নিয়ে বলতে লাগলো, কি কিউট, অনেক মিষ্টি হাসি। এমন মুখের দিকে তাকিয়ে যে মনটা ভরে যায়। ওনারা আমার ভাগ্নেকে বেশ আদর করলেন। ড্রাইভার গাড়ি নিয়ে আসলে স্যারদের বিদায় জানিয়ে সালাম দিয়ে গাড়িতে এসে বসলাম।
ড্রাইভারকে যেতে বললাম। কলেজ গেট হতে বের হয়ে একটু দূরে এসে দূর থেকে দেখছি অনুসহ কিছু বান্ধবীরা একসাথে যাচ্ছে। ড্রাইভারকে বললাম, শোনো, ওই সামনে মেয়েগুলোর কাছাকাছি গিয়ে গাড়ি বন্ধ করে দেবো এবং আমি বলা মাত্রই কড়া কয়েকটি হর্ন বাজিয়ে বসবা। আমার কথা মতো ড্রাইভার গাড়ি বন্ধ করে দিল, কিন্তু রানিং গাড়ি শব্দ ছাড়া ওদের কাছাকাছি পৌঁছাতে আমার কথায় ড্রাইভার বসিয়ে দিল কড়া হর্ন। সব করে দেখি এক লাফ মেরে ভয়ে রাস্তার পাশে নেমে গিয়েছে। এই কানা ড্রাইভার চোখে দেখেন না নাকি? ফাজিল কোথাকার আমার ড্রাইভারকে বলল। আমি কিছু বললাম না, ওরা বাইরে থেকে আমাদের দেখছে না, ওরা কি করে তাই দেখবো, ব্রেক করে বসে থাকো। অনু উঠে এসে গাড়ির জানালার হাত দিয়ে চকচক করতে লাগলো। আমি জানালার কাজটি নামিয়ে মুখটা বার করাই ও আমার মুখটি দেখে কিছুটা শক খেয়ে দূরে সরে গেল। ড্রাইভারকে বললাম, চলো এবার। এখন হয়তো ওর বান্ধবীরা এসে অনুকে বলবে, কে ছিল রে ফাজিল লোকটা, ওনাকে দেখেই দূরে সরে আসলি যে। অনু হয়তো কিছু বলবে না, কেননা ও হয়তো আমার নামটি মুখে নিতে চাইবে না। বাসায় চলে আসলাম। আপু এসে বলল, এই মামা ভাগ্নে কোথায় বের হয়েছিলি? কোথায় বুঝি খিদে নেই? সেই কখন খেয়েছে? দে খোকাকে আমায় দে, তুই যা ফ্রেশ হয়ে খাবি। আপু আমি না খাই, খিদে পায়নি বলেই রুমে চলে আসলাম। একটু পরে শুয়ে শুয়ে ভাবছি, আজ তো মাসুদ ভাইয়া সব সত্যিটা জেনে গিয়েছে। আমি ওই দিন বললেও উনি হয়তো বিশ্বাস করেননি, আজকে উনি বিশ্বাস করবে না। বাসায় গিয়ে উনি কি আজ মিতুকে প্রশ্ন করে বসবেন না? সব সত্যি কি উনি জানতে চাইবেন না? জানি না কি হবে, জানি না ভাগ্যে কি লেখা রয়েছে। তবে এবার যদি উনি চুপ থাকেন এবং মিতুর কাছে উনি কিছু না জানতে চান, তাহলে এবার আমি মিতুকে ওর মুখ দিয়েই সব সত্যিটা কথা বলতে বাধ্য করাবো। শুধু সময়ের অপেক্ষা। ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে ভাগ্নের প্যাপা কান্নায়। ভাই আমি রান্না করছি। খোকা মিশকাত খুব জ্বালাচ্ছে, তুই উঠে পড়, অনেক বেলা হয়ে গেছে, ওকে একটু রাখ, আমি রান্নাটা সেরে ফেলি। ভাগ্নেকে আপু রেখে চলে যেতেই ওর সব কান্না শেষ। আমি এখন উঠি নাই, ও পাশে বসে খেলা করছে। এবার আমার কান ধরে আমার পিচ্ছি ভাগ্নেটা টানা শুরু করে দিল। না উঠে আর পারলাম না। শুভ সকাল ভাগ্নে। ও কিছু বুঝলো না, অথচ বুড়ো মানুষের মতো দাঁতবিহীন মুখে একটা ফকলা হাসি দিল। ভাগ্নে দাঁত ব্রাশ করেছো? চলো এবার দাঁত ব্রাশ করে আসি। ওকে কোলে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁত ব্রাশটা করেই ফেললাম। এবার ভাগ্নেকে বিছানায় রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। রুমে এসে ওর সাথে মজা করছি। তুমিও সবার মতো এবার আব্বুর কোলে উঠবে ভাগ্নে। আর বেশি দেরি নাই, তোমার ফুফু আব্বুকে উচিত শিক্ষা এবার দেব আমি। এই সময় আপু এসে বলল, কিসের উচিত শিক্ষা ভাই? ভাই আমি চাই তুই এসব নিয়ে কিছু করবি না। আমার ভালোবাসাটা সত্যি হলে ঠিকই একদিন আমাদের দুয়ারে কড়া নাড়বে। আমার দিব্যি রইল ভাই, তুই কিছু করবি না, কথা দে আমায়, তুই কিচ্ছু করবি না। ওকে আপু, আমি কিছু করব না। লক্ষ্মী ভাই আমায় বলে আপু আবার রান্নাঘরে চলে গেল। আমি বুঝি না আপু এমন কেন করে। যে মানুষটা তাকে এতটা কষ্ট দিয়েছে বা দিয়েই চলেছে, তার প্রতি ও এত নরম কেন? হয়তোবা এটা একজন স্ত্রী হয়ে স্বামীর প্রতি ভালোবাসা। একদিন 2 দিন এভাবে 3 মাস পার হয়ে গেল, অথচ মাসুদ ভাইয়ের পক্ষ থেকে কোনো সারা শব্দ কিছুই আসলো না। চাতক পাখির নাই আমি আপু চেয়ে রইলাম কবে আসবে ওই দিনটা তার আশায়। এর মধ্যে আব্বু এসে একদিন বলল, আমরা এখনো কোথাও একসাথে বেড়াতে যাইনি, চলো সবাই কোথাও একসাথে একদিন ফ্যামিলি পিকনিকে যাই। আব্বুর কথা শুনে আম্মু বলল, ঠিক বলেছো তুমি, আমরা এখনো কোথাও বেড়াতে যাইনি। আম্মু আব্বুর সাথে আমিও রাজি হয়ে গেলাম। এখন আপু রাজি হবে কিনা তার পালা। আম্মু আপুকে রাজি করানোর দায়িত্বটা আমায় দিয়ে দিল। আমি আপুর রুমে প্রবেশ করে দেখি ভাগ্নে খেলা করছে আর আপু শুয়ে শুয়ে টিভি দেখছে। ভাগ্নেকে কোলে তুলে নিয়ে বলতে লাগলাম, ভাগ্নে আমরা এখনো সবাই একসাথে কোথাও বেড়াতে যাইনি, চলো এবার কোথাও বেড়াতে যাই। সেটা যদি কোনো সমুদ্র সৈকত হয় তবে বেশ মজা হবে ভাগ্নে। তোমার নানা নানি আমি রাজি, এবার তুমি রাজি তো? কবে যাওয়া হবে ভাই? যাক, তাহলে ভাগ্নের উসিলায় যাকে বোঝাতে চেয়েছি সে এবার বুঝেছে। খুব শীঘ্রই আপু, চল না যাই, আব্বু আম্মু বলছিল। আচ্ছা যাবো আমি, তুই সব আয়োজনটা সেরে ফেল। থ্যাংক ইউ আব্বু, অনেক খুশি হয়েছি। আমি সব আয়োজন সেরেই ফেললাম এবং পরের দিনই আমরা এক সমুদ্র সৈকতে বেড়ানোর উদ্দেশ্যে পাড়ি জমালাম। ঠিক হলো আমরা 3 দিনের ট্যুর দেব। সেই মোতাবেক আমি একটা হোটেলে দিন-রাত থাকার উদ্দেশ্যে ল্যাপটপে রুম বুকিং দিলাম। হোটেলে পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল। রাতে সবাই একসাথে বসে থেকে বেশ মজা করলাম। আব্বু আম্মু যেন গল্পে আসরটা মাতিয়ে দিল। 2টো রুম বুক দিয়েছি, তাই আব্বু আমি এক রুমে ও আর এক রুমে ভাগ্নে সহ আপু আম্মু ঘুমিয়ে পড়লো। ঘুমানোর আগে আপু সবাইকে বলে দিয়েছিল আমরা সবাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, কেননা সমুদ্র সৈকতের সকালে সূর্য উদয়ন দৃশ্যটা নাকি বেশ সুন্দর লাগে। তাই আপুর কথা মতো আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। নাস্তা সেরে রওনা দিলাম সমুদ্র সৈকতে। বেশ মজা হলো। দুপুর পর্যন্ত আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করলাম। আপু বলল, ভাই আমরা এখন রুমে ফিরে যাই, আবার বিকেলে আসবো, বিকালে সূর্যাস্ত দেখতে। সবাই দুপুরের দিকে হোটেলে ফিরে আসলাম। দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটু রেস্ট করলাম। বিকাল হয়ে গেলে আমরা সবাই আবার চলে গেলাম সমুদ্র সৈকতে।
আমি ভাগ্নেকে কিছু খেলনা জিনিসপত্র কিনে দেবো বলে ভাগ্নেকে নিয়ে এক দোকানে গেলাম। দোকানে গিয়ে কিছু খেলনা কিনে চলে আসতে গিয়ে পাশে একটু চোখ যেতেই মনে হলো অনু ও মিতুর মতো দুইজন কেউ। কি ব্যাপার এখানে অনু ও মিতু কোথা থেকে আসলো? ভালো করে দেখি সত্যি ওরা দুজন। আসলে আমি পাগল, না হলে এটা ভাবি নাকি? না আসার কি আছে, হয়তো বা আমাদের মতো ওরাও ঘুরতে আসছে। যাই হোক, চলে আসলাম ভাগ্নে ও আমি সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত না দেখে আমি ভাগ্নেকে আপুর কোলে দিয়ে অনু ও মিতুকে খুঁজতে লাগলাম। ওদের খোঁজ করার উদ্দেশ্য হলো ওদের মাঝে মাসুদ ভাইয়া এসেছে কিনা তার জন্য। এত মানুষের ভিড়ে খুঁজতে পেলে বেশ কষ্ট হলেও ওদের তিনজনকে খুঁজে পেলাম এক খাবারের হোটেলের সামনে। সম্ভবত রাতের খাবারটি খেয়ে ওরা হোটেলে প্রবেশ করছে বলেই মনে হলো। তাই আমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি এসে আব্বু আপু আম্মুকে নিয়ে খাওয়ার জন্য ওই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলাম। মাত্র কয়েক মিনিট আমরা হোটেলটিতে পৌঁছে গেলাম। আব্বুকে বললাম, তোরা ভেতরে গিয়ে বস, কি খাবো আমি তার অর্ডার দিয়ে আসছি ভেতর থেকে। খাবার অর্ডার করে হোটেলের ম্যানেজারকে বললাম, আচ্ছা একটু আগে এখানে একটি ছেলে ও দুটি মেয়ে যে খেতে এসেছিল ওরা কি ভেতরেই আছে? উনি উত্তর দিলেন, না তো, ওনারা এইমাত্র খাবারগুলো পার্সেল করে নিয়ে চলে গেল। ওহ শিট বলেই সামনে থাকা একটা টেবিলে থাবা মারলাম। হোটেল ম্যানেজার বলল, কি হলো স্যার? কিছু না, খাবারগুলো একটু তাড়াতাড়ি পরিবেশন করুন। ওকে স্যার, আপনি ভিতরে গিয়ে বসুন। আমি ভেতরে গিয়ে সবার সাথে বসতেই আপু বলল, কি হয়েছে ভাই, তোকে এত চিন্তিত লাগছে কেন? কই কিছু না তো আপু। বুঝি না আমি, আপুর থেকে যেন কোনো কিছুই লুকাতে পারি না আমি। ও আমার মুখটা দেখলেই যেন সব বুঝে ফেলে। খাওয়া দাওয়া সেরে সবাই হোটেলে ফিরলাম রাত 8টার দিকে। রুমে ফিরে আমি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলে উঠে পড়লাম। হোটেলের এক জানালার সামনে যেতে দেখি মাসুদ ভাইয়া গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি খুব তাড়াহুড়া করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে কারোর সাথে একটু ধাক্কা খেলাম। কে সেটা না দেখে সরি বলে চলে গেলাম। গেটের কাছে যেতেই ততক্ষণে মাসুদ ভাইয়া ওখান থেকে চলে গিয়েছে। খুঁজে না পেয়ে চলে আসছি। হঠাৎ মনে হলো এই হোটেলের গেট দিয়ে মাসুদ ভাইয়া বার হয়ে গেল, তার মানে তো এই হোটেলেই কোনো রুমে হয়তো বা ওনারা উঠেছেন। হোটেল ম্যানেজারকে গিয়ে বললাম, আচ্ছা এই হোটেলের গতকাল কি 2টা মেয়ে ও একটি ছেলে উঠেছে? ওদের 3 জনের বর্ণনা দিয়ে বললাম। উনি বললেন, সরি আমি 2 দিন ছুটে এসেছিলাম, আজ এসেছি তাই বলতে পারছি না, একটু আপনাদের ওয়েবসাইটটি চেক করে দেখুন এমন কেউ কি সিট বুকিং দিয়েছে কিনা। উনি জবাব দিলেন, স্যার দেখুন, সিকিউরিটির স্বার্থে কারো কাছে এমন তথ্য দেয়া হোটেলের নিয়ম বহির্ভূত, আর তাছাড়া আমি এখন ব্যস্ত, সো সরি স্যার। আচ্ছা ঠিক আছে বলেই আমি রুমে চলে আসলাম। এসে জানালা দিয়ে আবার তাকিয়ে থাকলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম মাসুদ ভাইয়া আসে কিনা বলে। অনেক সময় পার হয়ে গেলে উনি ফিরলেন না। এত বড় হোটেলের সব রুমে গিয়ে ওনাদের খুঁজে বের করা সম্ভব নয়। অনেকে হয়তো বিষয়টা খারাপভাবে নেবে। একটু পর আব্বু এসে বলল, কি হলো আবির, তুই আজ যাবি না ঘুরতে? আব্বু তোমরা যাও, আমি একটু পর আসছি বলে আমি দাঁড়িয়ে রইলাম। সবাই বেরিয়ে গেলে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আজ আমার জন্য আপু ও মাসুদ ভাইয়ের মাঝে দূরত্বতার সৃষ্টি হয়েছে। জানি না আমি কবে এই দূরত্বটা ঠিক গুছিয়ে দুজনকে আবার এক করতে পারবো। জানি না আপুর ভাগ্যে আমাদের ভাগ্য কি লেখা আছে। আমিও একটু পর চলে গেলাম সমুদ্র সৈকতে। আবুকে ফোন দিয়ে জানতে চাইলাম ওরা কোন জায়গায়। আবু জায়গাটির নাম বলল। আবুর সাথে ফোনে কথা বলার সময় পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসছিল। মনে হচ্ছিল কণ্ঠটা অনেক চেনা, এরই আগেই যেন কণ্ঠটা অনেকবার শুনেছি আমি। যাই হোক আমি চলে গেলাম। একটু দূর থেকে খেয়াল করে দেখছি সবাই গোল হয়ে বসে আছে। তবে আম্মু আপু ছাড়াও তৃতীয় কোনো এক মেয়েকে দেখছি, যে কিনা আমার ভাগ্নিকে কোলে করে নিয়ে সবার মাঝখানে বসে আছে। মনে হচ্ছে বেশ গল্প জমিয়েছে, সবাইকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। কাছে গিয়ে দেখি মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো অনু।